দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল খননে বিএনপির উদ্যোগ, দলের অর্থায়নে স্বেচ্ছাশ্রম দেবে 700 নেতাকর্মী। এবং সাপ্তাহিক ছুটির দিনে চড়া মাছ মাংসের বাজার, সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দর। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খানম। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। বেলা 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এতে ক্ষিপ্ত হয়ে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নানা দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে বিজিবি ও এসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12টা 23 মিনিটে। এই মর্মে তাৎক্ষণিকভাবে তারা আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, যা আগামী নির্বাচন ঘিরে আরও বাড়তে পারে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন চাকরিচ্যুত 3 সাংবাদিক। জানান, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের সভায় পাশ হতে পারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। হোসেন জিয়াদের প্রতিবেদন। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা, যেখানে মতামত তুলে ধরেন শিক্ষক, সাংবাদিক, গবেষক, ছাত্রনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদে অনুমোদন হবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। অভিযোগ করেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা দেখেছেন, 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। নির্বাচনকে সামনে রেখে এই অপপ্রচার আরও বাড়তে পারে বলেও জানান শফিকুল আলম। 5 জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে 2টা ফোর্স। একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেখছেন এখন জনপদে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর। শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দর কিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল সহ আইনজীবী হত্যার ইন্ধনদাতা হিসেবে ফাঁসি দাবি করা হয়। এ সময় বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে। অনতিবিলম্বে জামিন বাতিল সহ আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণের ফাঁসি দাবি করেন তারা। এর আগে গেল 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে সম্প্রতি তার জামিন মঞ্জুর করে আদালত।
আলিফ ভাইয়ের হত্যার বিচারের আগামী রোববার যে চিন্ময়ের হাইকোর্টে যে জামিনের কথাবার্তা আছে, আপনারা অতি শীঘ্রই চিন্ময়ের জামিন স্থগিত করে তাকে আলিফ হত্যার আসামি করে তার বিচার কার্য আরম্ভ করেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আলিফ ভাইয়ের দ্রুত হত্যার বিচার করে চিন্ময় দাসের ফাঁসির কার্যকর করুন। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। শুক্রবার দুপুরে নগরের 10 নম্বর উত্তর কাট্রলি ওয়ার্ডে নাজির খাল ও কালের খাল ছাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় অর্থায়নে স্থানীয় 700 নেতাকর্মী এই খাল খননে আগামী 1 মাস কাজ করবেন। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র ফয়সাল করিমের প্রতিবেদন। কাগজে কলমে চট্টগ্রাম নগরে খালের সংখ্যা 57, তবে ক্রমাগত দখল দূষণে এখন 36টি খালের অস্তিত্ব পাওয়া যায়, যেগুলো খনন ও সংস্কারে চলছে প্রায় 14,500 কোটি টাকার 4 প্রকল্প, যার মধ্যে প্রায় 8,500 কোটি টাকা খরচ হয়ে গেলেও তেমন কোনো সুফল পায়নি নগরবাসী। এ অবস্থায় প্রকল্পের বাইরে থাকা বা আবর্জনার ভাগারে পরিণত হওয়া বিভিন্ন খাল খননে সেবা সংস্থার সহযোগী হিসেবে এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। শুক্রবার নগরের কাট্টলিতে মৃতপ্রায় নাজির খাল ও কালিরছড়া খালে স্বেচ্ছাশ্রমে খনন কাজের উদ্বোধন করে বিএনপি। 1 মাসের এই কার্যক্রমে অংশ নেবে দলের 700 নেতাকর্মী। আমাদের প্রায় 700 কর্মী কাজ করবেন এবং সাথে সাথে স্কেভাটার আছে, লোবোর্ড আছে, সবগুলি ড্রাম ট্রাক আছে, সবগুলি মিলে আমাদের নেতাকর্মীরা এই কাজে সম্পৃক্ত হয়েছে। খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালগুলো ঘিরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, তাই কোনো সুফল মেলেনি। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সিডিএর প্রকল্পের বাইরে থাকা 21টি খাল ও 1600 কিলোমিটার নালা খননে সরকারের কাছে 398 কোটি টাকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে 21টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। খাল খনন ঘিরে নগরের রাজনৈতিক দলগুলোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসীও। এসব কর্মসূচির মধ্য দিয়ে নগরের মৃতপ্রায় খালনালা যাতে প্রাণ পায় এমন প্রত্যাশা তাদের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 16 বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা, বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। বন্ধুগণ, একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই। বাংলাদেশের জনগণ এই 24-এ এই প্রথমবার রাজপথে নেমে আসেনি, রক্ত দেয়নি, আত্মত্যাগ করেনি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে, জীবন দান করেছে, শাহাদাত বরণ করেছে। ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য 1947 সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান নিম্নবর্গের হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম। যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমগ্র বাংলার অখণ্ডতা কায়েম করা, কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল। ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে আমাদের সেই 47-এর আজাদির স্বপ্ন লুট হয়ে গিয়েছিল খুব অল্প সময়েই। পাকিস্তানির শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার। ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা
আবার ঐক্যবদ্ধভাবে ৭১ সালে অস্ত্র ধরে হাতে তুলে নিয়েছিল এবং একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আবারও দুঃখের সাথে ৭১-এর পরে এই ৭২ সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। এই মুজিববাদীরা ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার, সেই অধিকারকে দমন করা হয়েছিল। মুজিববাদী সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মনা জনগোষ্ঠী, ধর্মবান মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ, সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা ছিল। এই ছিল ৭৫ পর্যন্ত মুজিববাদীদের শাসন। আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের জনগণ ৯০ সালে আবারও রাজপথে নেমে একটি গণঅভ্যুত্থান তৈরি করেছিল। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি এবং সেখানে বক্তব্য রাখছিলেন দলটির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ সেখানে। দেখছেন এখন জনপদে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মতপার্থক্য দূর করে একটি জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভা শেষে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারও স্বৈরাচার ফিরবে। জাতীয় সনদ প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগমের চেষ্টা চলছে। পর্যালোচনা সভায় প্রশাসন ও বিভিন্ন দপ্তর প্রধানদের উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ফসলি জমির উপরিভাগে টপ সোয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের কঠোর হাতে দমন করতে হবে। এখন জনপদে নিচ্ছে আরো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম এখন জনপদে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও গণহত্যার বিচার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জুমার নামাজের পর ইউনাইটেড পিপলস বাংলাদেশের উদ্যোগে শহরের সদর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে টালবাহানা করছে। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জুলাই গণহত্যার বিচারের দাবি জানান তারা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। বেড়েছে মাংসের দামও। তবে আমিষের বাজার ঊর্ধ্বমুখী হলেও সরবরাহ ভালো থাকায় দাম কমেছে সব ধরনের সবজির। বিস্তারিত প্রতিবেদনে। সিলেটের বাজারে সাপ্তাহিক ছুটির দিনে দাম বেড়েছে সব ধরনের মাছের। পাইকারি ও খুচরা বাজারগুলো ঘুরে দেখা যায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। প্রতি কেজি ইলিশ আকার ভেদে 1900 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, মাছ কিনতে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। যে জায়গা থেকে মাছ আছে ওই জায়গায় একটু বেশি, যার কারণে ওখান থেকে আমাদের আনা খরচ সবকিছু মিলিয়ে দামটা একটু বেশি হয়ে যায়। যে তুলনায় মাছ টাকা লইয়া ইসলাম এই তুলনা হয়েছে না, এখনো টাকায় কম মাছ লইয়া যায় আমার কি। গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় ময়মনসিংহের বাজারে 60 থেকে 70 টাকার নিচে পাইকারিতে মিলছিল না কোনো সবজি। তবে আজ বাজারের চিত্র উল্টো। সরবরাহ বাড়ায় পাইকারিতে কেজি প্রতি 5 থেকে 7 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। চিন্তার দাম আগে একটু কম, করলার দাম আগে একটু কম। সামনে সপ্তাহ 1200, এখন হয়েছে 1600। চুয়াডাঙ্গার বাজারে বাড়তি গরু, খাসি এবং মুরগির মাংসের দাম। কেজিতে 15 টাকা বেড়ে 1 কেজি ব্রয়লার মুরগির দাম 200 টাকা হয়েছে। 30 টাকা বেড়েছে সোনালী মুরগির দামও।
20 টাকা বেড়ে কেজিতে 600 টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগি, 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 টাকায়। এদিকে মানিকগঞ্জের পাইকারি আড়তে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে করে গত এক সপ্তাহে করলা, টমেটো, মিষ্টি কুমড়া, লেবু সহ বেশ কিছু সবজির দাম কেজি প্রতি কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। বাজার মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। প্রত্যয় দাস, এখন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/echontv।